হ্যালো গাইস, আজকের এই মুভি এক্সপ্লেনেশনে আমরা খুব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত খুবই লেটেস্ট একটা সিনেমা 12 ফেল সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি এবং টুকটাক যারা ফেসবুক চালায় তারা জানে বর্তমানে মুভিটা কি পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে। আর এই সিনেমার কাহিনী হচ্ছে ভারতের মধ্যপ্রদেশের মনোজ কুমার শর্মা নামে এক ছেলেকে নিয়ে, যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় নকল করতে না পারায় ফেল করে, কিন্তু তা সত্ত্বেও সে স্বপ্ন দেখে যে সে একদিন আইপিএস অফিসার হবে এবং তার এই আইপিএস হবার যাত্রায় সে কিছু বন্ধু পায় যারা তাকে সর্বোচ্চ সাপোর্ট করে এবং তার একটা মেয়ের সাথে প্রেমও হয়। তো আইপিএস অফিসার হবার জন্য তাকে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়, শেষ পর্যন্ত সে আইপিএস অফিসার হতে পারে কিনা, লাইফে বন্ধু বান্ধবের অবদান কি, আর সবচেয়ে বড় প্রশ্ন খালি পকেটে কি প্রেম ভালোবাসা বা মেয়ে মানুষ পাশে থাকে, এই সবকিছু আমরা এই সিনেমাতে দেখতে চলেছি। এবং যারা সারাদিন শুধু ডিপ্রেশনে থাকেন তাদেরকে এই সিনেমাটি অনেক বেশি মোটিভেট করবে। সো লেটস স্টার্ট। এই সিনেমার শুরুতে আমাদেরকে বিলগাঁও নামে মধ্যপ্রদেশের একটা ছোট্ট গ্রাম দেখানো হয় এবং সময়টা ছিল 1997 সাল। আর এখানে মনোজ নামে একটা ছেলেকে দেখি আমরা, যে ইন্টারে পাশ করার জন্য ছাদে বসে নকলের কাগজ কাটছে আর নিচে তার বাবা তার ছোট বোনকে পড়াচ্ছিল। তো ওই সময় তাদের বাড়িতে পোস্টমাস্টার আসে তার বাবার সাসপেনশন লেটার নিয়ে, মানে মনোজের বাবাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর এর কারণ হচ্ছে মনোজের বাবা যেখানে চাকরি করে সেখানে কৃষকদের টাকা মেরে দেওয়া 2 নাম্বারই একটা ফাইলে মনোজের বাবাকে সাইন করতে বলা হয়। কিন্তু মনোজের বাবা খুবই সৎ স্বাভাবিক মানুষ ছিলেন, তিনি সাইন তো করেনি না, উল্টা প্রতিবাদ করেন। এতে তার সিনিয়ররা রেগে যায় এবং তাকে অপমান করতে লাগে। কিন্তু মনোজের বাবা এতে আরো রেগে গিয়ে সহ্য করতে না পেরে সে তার সিনিয়রকে জুতো পিটা করে চলে আসে। তবে তার প্রতিবাদে কোনো লাভ হয় না, কারণ পুরো সিস্টেমটাই ছিল করাপ্টেড, দুর্নীতিবাজ দিয়ে ভরা। তো চাকরি থেকে বরখাস্ত হবার পর রাতে সবাই একসাথে বসে যখন খাবার খাচ্ছিল তখন মনোজের বাবা বলে, আমি ন্যায়ের জন্য লড়বো, প্রয়োজনে হাইকোর্টে যাব, ওদের বিরুদ্ধে মামলা করব। আর পরদিন সকালে আমরা দেখি মনোজদের পরীক্ষা হচ্ছে। আর ওদের এখানকার সিস্টেম হচ্ছে টিচাররাই নকল করতে সাহায্য করে, যে যে কটা নকল আনতে পেরেছে এনেছে, আর যাদের নকল চিট কমন পড়েনি তাদের জন্য টিচার নিজে বোর্ডে লিখে দিতে লাগে, যাতে পোলাপান নকল করে হলেও পাশ করতে পারে, কারণ ওরা এমন ছাত্র চিট করতে দিলে ওরা পাশ করতে পারে না। তো যাই হোক, টিচার যখন ওপেনলি নকল করতে সাহায্য করছিল তখন সেখানে এলাকার নতুন ডিএসপি অফিসার ডিএসপি দুষ্যান্ত চলে আসে। আর এরকম অবস্থা দেখে সে প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে কি হচ্ছে এসব। তো তখন প্রিন্সিপাল স্যার ডিএসপির মুখ বন্ধ রাখার জন্য তাকে কিছু টাকা অফার করে, মানে ঘুষ দেয় সোজা বাংলায়। কিন্তু ডিএসপি স্যার ঘুষ তো নেয়ই না, উল্টো ঘুষ দেবার অপরাধে ছবি টবি তুলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়, যেই কারণে এবছর পরীক্ষায় নকল করা আর হয় না এবং সব স্টুডেন্টরা সে বছর পরীক্ষায় ফেল করে। আর এর পরদিন মনোজের বাবাও কেস লড়ার জন্য শহরে চলে যায় এবং পরিবারে মনোজের বাবাই একমাত্র টাকা রোজগার করত, আর এখন সেটাও বন্ধ হয়ে যায়, যে কারণে ওদের নিম্নবিত্ত পরিবারে আরো বিপদ চলে আসে। আর এজন্য মনোজ পড়ালেখা বাদ দিয়ে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য তার ভাইয়ের সাথে মিলে ভ্যান চালাতে লাগে। এতে ওদের ফ্যামিলি আবারও ফিনান্সিয়াল সাপোর্ট পায়, আস্তে আস্তে টাকার সমস্যা দূর হতে লাগে। কিন্তু এর কিছুদিন পর ওরা দুই ভাই যখন ভ্যান নিয়ে বের হয় একদিন, তখন বাস নিয়ে যারা পরিবহন ব্যবসা করে তারা এসে ওদের সাথে ঝামেলা শুরু করে। এর কারণ হচ্ছে মনোজদের ভ্যানের কারণে বাসে যাত্রী বা প্যাসেঞ্জার কম হচ্ছিল, এজন্য বাসের মালিক যাত্রীদের মনোজের ভ্যান থেকে জোরপূর্বক নামিয়ে তাদের বাসে তুলতে চায়। কিন্তু মনোজের ভাই এতে প্রতিবাদ করে এবং সেই বাসের মালিককে জুতা খুলে মারে, যে কারণে বাসের মালিক পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে তাদের দুই ভাইকে পুলিশ দিয়ে লকআপে ঢুকিয়ে দেয়। আর থানায় পুলিশও তাদেরকে অনেক কথা শোনায় আর তার বাবাকে অপমান করতে লাগে। এগুলো শুনে এবার মনোজ রেগে যায় এবং সে বলে, আমার বাবার নামে আরেকটা উল্টাপাল্টা বললে তোকে গুলি করে মারবো। তো তখন পুলিশ মনোজকে ছেড়ে দেয় এবং বলে, যা বাসা থেকে বন্দুক নিয়ে আয়, আজকে রাতের মধ্যে যদি তুই আমাকে মারতে না পারিস তাহলে আমি তোর ভাইকে গুলি করে মারবো। তো এটা শুনে মনোজ পড়ে যায় আরো বিপদে, সে কি করবে বুঝতে পারে না। আর এজন্য সে দৌড়ে সেই ডিএসপি দুষ্যান্ত স্যারের কাছে যায়, মানে দুষ্যান্ত স্যারের বাড়িতে যায়। তো প্রথমে সিকিউরিটি মনোজকে ভেতরে ঢুকতে দেয় না, তবে ওদের চিৎকার চেঁচামেচিতে ডিএসপি নিজেই বাইরে চলে আসে এবং সে মনোজকে বলে, যা হয়েছে কাল সকালে শুনবো বা সকালে দেখা যাবে। কিন্তু মনোজ তখন তাকে সবকিছু খুলে বললে তখন সে তার সাথে যেতে রাজি হয়। আর এরপর ডিএসপি থানায় গিয়ে মনোজের ভাইকে ছেড়ে দেয়। আর তারপর মনোজ আর তার ভাইকে ফাঁসানোর জন্য যে ফেক এভিডেন্স সাজিয়েছিল তাকেও মেরে তাড়িয়ে দেয় এবং এরপর ওদের দুজনকে ডিএসপি স্যার নিজে গাড়ি করে বাসায় পৌঁছে দেয়। তো তখন ডিএসপির এরকম ন্যায় বিচার দেখে, এরকম পাওয়ার দেখে মনোজ ডিএসপি স্যারকে বলে যে সে নিজেও পড়ালেখা করে ডিএসপি হতে চায় তার মতো, এজন্য তাকে কি করতে হবে। আর তখন ডিএসপি তাকে বলে, আমার মতো অফিসার হতে হলে আগে তোমাকে নকল করা ছাড়তে হবে। তো ডিএসপি দুষ্যান্তের কথায় এবং কাজে মনোজ এত বেশি ইন্সপায়ার হয় যে সে পরের বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে আর নকল করে না। সবাই নকল করে কিন্তু মনোজ নকল না করেও পাশ করে যায়। আর এই কথা মনোজ যখন বাড়িতে বলে যে সে নকল না করে পাশ করেছে থার্ড ডিভিশনে, তখন সবাই অনেক খুশি হয় এবং মনোজ তার দাদিকে বলে যে সে ডিএসপি অফিসার হতে চায়। তখন মনোজের দাদি তার সারা জীবনের পুঁজি এবং তার পেনশনের সব জমানো টাকা সে মনোজকে দিয়ে পড়ালেখার জন্য তাকে শহরে পাঠিয়ে দেয়। কিন্তু বাসে করে যাওয়ার সময় মনোজ ঘুমিয়ে পড়ে আর তার সব টাকা পয়সা সহ জিনিসপত্র সহ ব্যাগটা কেউ একজন চুরি করে নিয়ে যায়। আর অচেনা শহরে সে টাকা পয়সা ছাড়া কিভাবে সার্ভাইভ করবে, তো এটা ভেবে মনোজের মাথা ঘুরতে লাগে। তার উপর কোচিং সেন্টারের খোঁজ করতে গিয়ে সে জানতে পারে ডিএসপি পদে নিয়োগের জন্য যে পরীক্ষার সিস্টেম সেটাও 3 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুনে মনোজের মাথা আরো খারাপ হয়ে যায়, কি করবে সে বুঝতে পারে না। তার উপর 2 দিন ধরে সে না খাওয়া। তো পেটের জ্বালা সহ্য করতে না পেরে মনোজ একটা ভাতের হোটেলে যায় এবং হোটেলের মালিকের কাছে সে খাবার চায় এবং বলে, আমার কাছে টাকা নেই। তবে তারপরও হোটেলের মালিক তাকে খেতে দেয়। আর খাওয়া শেষ করে মনোজ বলে, আমাকে খাবারের টাকার বিনিময়ে কোনো একটা কাজ দিন, আমি খাবারের বদলে কাজ করে শোধ দিব। মানে সে ঋণ থাকতে চায় না, কিন্তু হোটেলের মালিক তাকে বলে লাগবে না, কিন্তু মনোজও ছাড়ে না, জেদ করে। আর
তখন প্রীতম নামে মনোজের এক সমবয়সী ছেলে মনোজকে বলে তোমার খাবারের বিল আমি দিয়ে দিব, তুমি পরে আমাকে দিয়ে দিও। মানে প্রীতম মূলত মনোজের ঝগড়াটা ছাড়ায় আর কি। তো এরপর প্রীতম মনোজকে বলে যে সেও ডিএসপি হতে এসেছিল, কিন্তু কোর্স 3 বছরের জন্য বন্ধ থাকায় সে এখন দিল্লি যাবে আইপিএস আইএএস এর পড়াশোনা করতে বা ইউপিএসসি করতে। তো তখন কৌতূহল বশত মনোজ প্রীতমকে জিজ্ঞেস করে আইপিএস আইএএস কি। তখন প্রীতম তাকে বোঝায় যে আইপিএস ডিএসপি অফিসারের থেকে অনেক বড় হাই র্যাঙ্কের পুলিশ। তো এটা শুনে মনোজ প্রীতমকে বলে আমি তাহলে আইপিএসসি হব, তুমি আমাকে দিল্লি নিয়ে চলো তোমার সাথে, ওখানে গিয়ে কাজ করে তোমার টিকিটের টাকা তোমাকে দিয়ে দিব। আর প্রীতম ছিল বড়লোক বাপের সন্তান, মনোজকে সাথে নিয়ে গেলে ওর কয় টাকা খরচ হবে, এজন্য সে তাকে সাথে নিয়ে যায় এবং ওখানে গিয়ে প্রীতম মনোজকে তার সাথে রাখে। আর এরপর প্রীতম মনোজকে গৌরী নামে একজনের কাছে নিয়ে যায় যে আইপিএস এক্সামে 2-3 বার অলরেডি ফেল করেছে, তবে সে যে ভুলের কারণে পাশ করতে পারেনি সেই ভুলগুলো যাতে বাকিরা না করে এজন্য সে সবাইকে শেখায়, মানে টিউশন দেয়। তো গৌরী ভাই বলে প্রতি বছর 2-3 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলেও পাশ করে ইন্টারভিউ দিতে দিতে চাকরি পায় মাত্র 20-25 জনে। এটা শুনে তো সবার গলা শুকিয়ে যায় যে কই আসলাম। তবে তারপরও গৌরী ভাই সবাইকে অনেক মোটিভেট করে। আর মনোজ গরিব পরিবার থেকে এসেছে দেখে গৌরী ভাই তাকে একটা লাইব্রেরিতে কাজ নিয়ে দেয়, যেমন লাইব্রেরির বই সাজিয়ে রাখা, টয়লেট পরিষ্কার করা। তো মনোজ যেতেও রাজি হয়ে যায়, মানে ওর খালি পড়াশোনা নেশা ছিল। তো এজন্য 280 টাকা মাসিক বেতনে মনোজ সারাদিন লাইব্রেরিতে কাজ করে আর বাকি সময়টুকু স্টাডি করে। তো এর সপ্তাহখানেক পর ইউপিএসসি মেন্স এক্সামের রেজাল্ট বের হলে দেখা যায় গৌরী ভাই ফেল করেছে এবং এটাই তার লাস্ট অ্যাটেম্প ছিল। মানে একজন সম্ভবত 4 বার বা 5 বার এক্সাম দিতে পারবে, এই 5 বারে পাশ করতে না পারলে তাকে আর সুযোগ দেওয়া হবে না। তো গৌরী ভাই তার লাস্ট চান্সেও পাশ করতে পারে না এবং এতে সে অনেক কষ্ট পায়। এজন্য সে একটা চায়ের দোকান খোলে এবং ঠিক করে আমি নিজে আইপিএস হতে পারিনি তো কি হয়েছে, আমি যাদের টিউশন দিই তাদেরকে যে করে হোক আইপিএস বানাবো এবং এজন্য যা যা করা লাগে আমি সব করব। তো এরপর অনেকদিন পার হয়ে যায় আর মনোজের পরীক্ষাও চলে আসে, কিন্তু মনোজ তার ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করে এবং এতে সে অনেক হতাশ হয়ে যায়। কিন্তু গৌরী ভাই তাকে আবারও মোটিভেট করে এবং বলে দেখ প্রথমবারে অনেকেই পাশ করতে পারে না আর তুই তাদের মধ্যে একজন, তো তুই সবকিছু রিস্টার্ট কর আর এবার আরো ভালো করে মনোযোগ দিয়ে আরো বেশি বেশি পড়াশোনা কর, আরো বেশি পরিশ্রম কর। আর এখানে আমি ইউপিএসসি কি এটা একটু বুঝিয়ে বলি। আইপিএস বা আইএএস হতে গেলে আপনাকে ইউপিএসসি পড়তে হবে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে, মানে বাংলাদেশে যেরকম বিসিএস সেরকম। তো এই ইউপিএসসি তে মেইনলি 3টা স্টেজ বা পরীক্ষা থাকে, প্রথমে প্রিলিমস এক্সাম, তারপর মেইনস এক্সাম, আর এই দুটো পাশ করলে তারপর আসে ইন্টারভিউ এবং ইন্টারভিউতে পাশ করতে পারলে তো চাকরি। তো যাই হোক, গৌরী ভাইয়ের কথা শুনে মনোজ এবছর খুব মনোযোগ দিয়ে পড়ে আর সেকেন্ড অ্যাটেম্প পরীক্ষা দিয়ে সে এবার প্রিলিমিনারি এক্সাম পাশ করে ফেলে এবং মনোজ পাশ করেছে দেখে গৌরী ভাই, প্রীতম সহ সবাই অনেক খুশি হয় আর মনোজ এতে আরো বেশি মোটিভেশন পায়। তবে এবার মেইনস এক্সামের পালা এবং এটা আরো বেশি কঠিন, সেলফ স্টাডি করে পাশ করা পসিবল না। এজন্য মনোজ একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে চায় এবং অনেক রিকোয়েস্ট করে ডিসকাউন্টে 1200 টাকায় সে একটা ইনস্টিটিউটে ভর্তিও হয় আর 680 টাকা নগদ দিয়ে বাকিটা পরে দেবে বলে অনেক রিকোয়েস্ট করে কোচিং এর মেয়েটিকে রাজি করায়। আর ওই সময় আরো একজন ভর্তি হতে আসলে অফিসার মনোজকে উঠে যেতে বলে আর বলে দেয়ালে ছবিগুলো লাগাতে সাহায্য করো, কিন্তু মনোজ ছবিগুলো লাগাতে গিয়ে দেখে বড় একজন নাম করা আইপিএস অফিসারের ছবি টাঙানো, যে এই কোচিং এ কখনো পড়েইনি। মানে বড় অফিসারদের নাম নিয়ে ভুয়া অ্যাডভার্টাইজিং করা হচ্ছে, মানে বলা হতো যে দেয়ালে যাদের ছবি তারা সবাই ওদের কোচিং থেকে পড়ে এত বড় অফিসার হয়েছে, যেটা পুরোপুরি মিথ্যে। তো মনোজ ওদের এই স্ক্যামটা ধরে ফেলে এবং সে ইনস্ট্যান্টলি প্রতিবাদ করে আর ওর 680 টাকা ফিরিয়ে নেয়। আর মনোজের কাণ্ড দেখে এবং কোচিং এর এই 2 নাম্বারই দেখে শ্রাদ্ধা নামে যে মেয়েটি ভর্তি হতে এসেছিল সে আর ভর্তি হয় না। আর এরপর শ্রাদ্ধা চলে যাওয়ার সময় মনোজ বলে আমি পাশে একটা লাইব্রেরিতে কাজ করি, কখনো সাহায্য লাগলে এসো। তো এর পরদিন মনোজ যখন লাইব্রেরিতে এমনি ইঞ্জিনিয়ারিং এর একটা বই হাতে নিয়ে দেখছিল তখন সত্যি সত্যি শ্রাদ্ধা চলে আসে আর তার হাতে ইঞ্জিনিয়ারিং এর বই দেখে সে মনে করে মনোজ একজন ইঞ্জিনিয়ার এবং মনোজও তার ভুল ভাঙায় না, মানে হয়তো সে সুযোগই পায় না। আর এরপর দুজন একে অপরের সাথে পরিচয় হয় এবং শ্রাদ্ধা বলে সে এমবিবিএস করছিল কিন্তু ওটা তার পছন্দ না, সে ইউপিএসসি পরে পিসিএস এক্সাম দিয়ে ডেপুটি কালেক্টর হতে চায় এবং শ্রাদ্ধা জানায় সে ভালো একটা ইনস্টিটিউটের খোঁজ পেয়েছে, যে কারণে পরদিন তারা দুজনেই একই কোচিং এ গিয়ে ভর্তি হয়। আর এভাবে কোচিং ক্লাস চলতে থাকে আর ক্লাসে একদিন যখন অ্যাসাইনমেন্টে টেরোরিজমের উপর এসে লিখতে দেওয়া হয় তখন মনোজ সবার থেকে সেরা রচনা লেখে, যে কারণে প্রফেসর তাকে চকলেট গিফট করে এবং তাকে অনেক বাহবা দেয় এবং মনোজ ওই চকলেট শ্রাদ্ধার সাথে ভাগ করে খায়। এরপর দিন মনোজ আর ওর বন্ধুরা মিলে গৌরী ভাইয়ের চায়ের দোকানের সামনে ট্রুথ অর ডেয়ার খেলে, আড্ডা দেয়, অনেক মজা করে এবং শ্রাদ্ধা অনেক সুন্দর একটা গান গেয়ে শোনায় তাদেরকে এবং মনোজ আর শ্রাদ্ধা ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে লাগে, কিন্তু তারা কেউই কাউকে বলে না। তো এভাবে ওদের হাসি খুশিতে অনেকদিন পার হয়ে যায় আর একদিন ক্লাসে প্রফেসর ইঞ্জিনিয়ারিং এর একটা প্রশ্ন জিজ্ঞেস করে সবাইকে এবং শ্রাদ্ধা উঠে দাঁড়িয়ে বলে মনোজ এই প্রশ্নের উত্তর দিবে, মনোজ ইঞ্জিনিয়ার, কিন্তু মনোজ তো বিএ স্টুডেন্ট, ও ইঞ্জিনিয়ারিং এর জানে না এবং সে এটা সবার সামনে স্বীকার করে যে সে ইঞ্জিনিয়ার নয়, সে এটার উত্তর জানে না। অ্যাকচুয়ালি মনোজের শ্রাদ্ধাকে তার ভুল ভাঙাবে যে সে ইঞ্জিনিয়ার নয় এই চান্সটা সে পায়নি কখনো। তো এখন এতগুলো স্টুডেন্টের সামনে মনোজের কারণে শ্রাদ্ধা অনেক অপমানিত হয় এবং সে অনেক কষ্ট পায় এবং পরদিন মনোজ যে লাইব্রেরিতে কাজ করত সেখানে ভাঙার বিক্রির টাকা কম পাওয়াতে লাইব্রেরিয়ান মনোজকে অনেক গালাগাল দেয়, তাকে চোর বলে এবং মনোজের বাবাকেও গালি দেয়, কিন্তু মনোজ তো চুরি করেনি, তার উপর শ্রাদ্ধার কারণে তার মন এমনিতে অনেক খারাপ। তো এতে মনোজ আরো রেগে যায় আর রেগে সেই লাইব্রেরিয়ানকে জুতা দিয়ে মারতে যায়, এমনকি সে ওই চাকরিটাই ছেড়ে দেয়। আর এরপর অনেকদিন পার হয়ে যায়, মনোজকে কেউ দেখেনি, সে আজকাল কোচিংও আসা বন্ধ করে দিয়েছে এবং
কারোর সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু মনোজের বন্ধু প্রীতম একদিন ওর ঠিকানা পায় আর গিয়ে দেখে মনোজ খুবই ছোট এবং অপরিষ্কার একটা জায়গায় একা একাই থাকে, যেটা অ্যাকচুয়ালি একটা আটার মিল। সারাদিন আটা ভাঙানোর কাজ করে রাতে সে পড়ে। তো প্রীতম ওর অবস্থা দেখে বলে, তুই আমার সাথে থাকবি, চল, তোর সব খরচ আমি দিব, এভাবে তুই পড়তে পারবি না, ফেল করবি। কিন্তু মনোজ পরিস্থিতি চাপে পড়ে প্রায় পাগল হয়ে গিয়েছে। সে প্রীতমের কোনো কথা শোনে না। প্রীতম মনে করে মনোজ নিশ্চিত ফেল করবে। কিন্তু মেন্স এক্সামের দিন মনোজ সবকটা প্রশ্নের উত্তর লিখতে পারে, যে কারণে সে অনেক খুশি হয়। কিন্তু এক্সাম দিয়ে বাইরে এসে সে বুঝতে পারে একটা এসে লিখতে বলা হয়েছিল ট্যুরিজমের উপর, মানে ভ্রমণ, পর্যটন, ট্যুরিজম ইন ইন্ডিয়া। কিন্তু মনোজ ওটাকে ট্যুরিজমের জায়গায় টেরোরিজম ইন ইন্ডিয়া লিখে এসেছে। মানে অতিরিক্ত চাপে সে খেয়ালই করেনি কোনটা টেরোরিজম আর কোনটা ট্যুরিজম, মানে বানানার উচ্চারণ তো প্রায় সেমই। তো ওর একটা কেয়ারলেস বা ভুলের কারণে সে এবারও ফেল করে আর মনে অনেক কষ্ট নিয়ে এরপর শ্রাদ্ধার বাড়িতে যায়। কিন্তু গিয়ে দেখে শ্রাদ্ধা বাসায় নেই। এজন্য মনোজ তাকে টেলিফোন করে তাকে সরি বলার জন্য, এবং মনোজ শ্রাদ্ধাকে প্রপোজ করে। কিন্তু শ্রাদ্ধা বলে, একে তো তুমি ফেল করেছো, তার উপর পড়াশোনা না করে এতদূর সরি বলতে এসেছো। মনোজ বলে, তুমি জাস্ট একবার বলো ভালোবাসি, আমি দুনিয়া উলট পালট করে দেবো। কিন্তু শ্রাদ্ধা ডিরেক্ট না করে দেয়। এটা শুনে মনোজ অনেক কষ্ট পায় এবং ঠিক করে সে আর পড়বেই না, সে গ্রামে ফিরে যাবে। কিন্তু ওর ভাগ্য আরো খারাপ ছিল। গ্রামে গিয়ে সে জানতে পারে যে তার দাদি মারা গিয়েছে, তার ভাই অন্য গ্রামে দিনমজুরি করে, বাবা এখনো ফিরেনি, মানে ওর ফ্যামিলির একেবারে করুণ অবস্থা। তো এগুলো দেখে তো মনোজের মাথা নষ্ট হয়ে যায় এবং সে ঠিক করে যা মনে হয় তাই হোক, এবার সে আইপিএস না হয়ে আর ফিরবে না। এই জন্য সে আবারও দিল্লি চলে আসে এবং আগের ওই আটার মিলে কাজে লেগে পড়ে। তবে 16 ঘন্টা আটা ভাঙানোর কাজ করার পর 5 ঘন্টা সে পড়তো আর মাত্র 3 ঘন্টা সে ঘুমাতে পারতো। এভাবে আস্তে আস্তে ওর অবস্থা খারাপ হয়ে যেতে লাগে। আর এরই মধ্যে মনোজের খোঁজ করতে করতে একদিন মনোজের বাবা এখানে চলে আসে এবং সে মনোজের এই অবস্থা দেখে বলে, তুই আমার সাথে বাড়িতে চল, এই নরকে আর তোকে থাকতে হবে না, গ্রামে গিয়ে আমরা কালো টাকার ব্যবসা করব এবং অনেক বড় লোক হয়ে যাব। মানে মনোজের বাবা দুর্নীতির সামনে টাকার কাছে হেরে গিয়েছে, সে অলরেডি হার মেনে নিয়েছে। কিন্তু মনোজ তাকে বলে, আমি আপনার দেওয়া শিক্ষা এবং সততা নিয়ে শেষ পর্যন্ত লড়তে চাই, হার মানবো না আমি। আর মনোজের এরকম সৎ সাহস দেখে মনোজের বাবা অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়িতে ফিরে যায়। আর এর পরদিন কোচিং এ ক্লাস করার সময় শ্রাদ্ধা আসে মনোজের সাথে দেখা করতে এবং শ্রাদ্ধা মনোজের কাছে ক্ষমা চেয়ে বলে, ওই দিন তুমি হঠাৎ করে বাড়িতে চলে আসায় কি বলতে কি বলেছি বা আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, এবং অভিমানে তোমার সাথে আমি অনেক বাজে ব্যবহার করেছি। আমি 1 মিনিট পর আবারও ফোন করেছিলাম, কিন্তু ততক্ষণে তুমি চলে গিয়েছিলে। শ্রাদ্ধার কথা শুনে মনোজ তাকে বলে, সরি বলার প্রয়োজন নেই তোমার, এমনিতেও আমার এখন প্রেম প্রীতি করার সময় নেই, কাঁধে অনেক দায়িত্ব। তো এর 2 মাস পর প্রিলিমস এর রেজাল্ট বের হয়, কিন্তু মনোজ রেজাল্ট দেখতে আসেনি। এমনকি গত 2 মাসে মনোজের সাথে শ্রাদ্ধারও কোনো কথা হয়নি এবং সে কারোর সাথে দেখাও করেনি। আর অন্যদিকে এবারের প্রিলিমসেও মনোজের বন্ধু প্রীতম ফেল করেছে, এজন্য সে মনোজকে রেজাল্ট শোনাতে যায় না। এর বদলে শ্রাদ্ধা গিয়ে মনোজকে খবর জানায় যে সে পাশ করেছে এবং শ্রাদ্ধা তার অবস্থা দেখে তাকে সাহায্য করতে চাইলে মনোজ না করে দেয়, বলে আমি কারোর দয়া চাই না। তবে তারা দুজনে আবারও বন্ধুর মতো মিশতে লাগে। কিন্তু এরপর সে যখন মেন্স এক্সাম দেয় এবং যখন এটার ফলাফল বের হয়, তখন দেখা যায় মনোজ তার 3rd অ্যাটেম্পটে মেন্স এক্সামে ফেল করেছে। আর এই কারণে প্রীতম মনোজকে শ্রাদ্ধাকে উদ্দেশ্য করে অনেক কথা শোনায় যে শ্রাদ্ধার কারণে মনোজের পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, শ্রাদ্ধা মনোজের লাইফে ফিরে না আসলে সে এতদিন পাশ করে যেত। প্রীতম আরো বলে, পকেটে টাকা না থাকলে প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়, আজকে তুই ইউপিএসসি তে ফেল কর, দেখবি এই মেয়ে জীবনেও তোকে বিয়ে করবে না। তো এগুলো শুনে শ্রাদ্ধা অনেক কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে চলে যেতে লাগে এবং যাওয়ার আগে সে মনোজকে আই লাভ ইউ বলে এবং বলে, তুমি বলেছিলে না তোমার ভালোবাসা স্বীকার করলে তুমি দুনিয়া উল্টে দেবে, যাও এখন দুনিয়া উলট পালট করে দাও। তো এই কথায় মনোজ এত বেশি খুশি হয় যে সে প্রথমে দৌড়ে তার এক সিনিয়রের কাছে যায় যে অলরেডি পাশ করে আইপিএস এর জব করছে এবং তার কাছ থেকে খুবই কঠিন এবং স্পেশাল কিছু টিপস নিয়ে চলে আসে। আর এরপর সে আসে গৌরী ভাইয়ের কাছে এবং গৌরী ভাই মনোজকে বলে, আজ থেকে তোর সব কাজকর্ম বন্ধ, তোর বাসায় আমি টাকা পাঠাবো, আটার মিলে পড়ে থাকলে তুই জীবনেও পাশ করতে পারবি না, তোর জিনিসপত্র নিয়ে তুই আমার বাসায় শিফট হ, ভালো করে পড়াশোনা কর, বাকিটা আমি দেখবো। তবে মনোজ রাজি হতে না চাইলে গৌরী ভাই তাকে বলে, প্রয়োজনে আমি তোর হাত পা ভাঙবো মেরে, তাও তোকে আমার কথা শুনতে হবে। মানে সিরিয়াসলি কি লেভেলের বন্ধুরে ভাই, একবার চিন্তা করো। তো যাই হোক, ফাইনালি মনোজ গৌরী ভাইয়ের কথায় রাজি হয় আর ভালো করে মনোযোগ দিয়ে পড়তে লাগে, কারণ এটাই তার লাস্ট চান্স। আর মাঝে মধ্যে শ্রাদ্ধা এসে মনোজের সাথে দেখা করে যেত এবং হালকা কুলাকুলি করে মোটিভেশন দিয়ে যেত। তো এর কয়েক মাস পর শ্রাদ্ধা পিসিএস মেন্স এক্সামের জন্য তার হোম টাউনে চলে যায় এবং কিছুদিন পর খবর আসে শ্রাদ্ধা পাশ করেছে এবং সামনে তার ইন্টারভিউ। আর একদিন লাইট চলে যাওয়াতে মনোজ যখন ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ছিল, তখন তার এক বন্ধু তাকে ডাকতে আসে, বলে শ্রাদ্ধা ফোন করেছে এবং মনোজ ফোন হাতে নিলে শ্রাদ্ধা বলে ইন্টারভিউতে তাকে সিলেক্ট করা হয়েছে, সে এখন ডেপুটি কালেক্টর। এতে মনোজ এত খুশি হয় যে সে আরো কনফিডেন্ট পায় এবং আরো অনেক বেশি মোটিভেট হয়, যে কারণে সে মেন্স এক্সামে ধুমধাম উত্তর লেখে এবং রেজাল্টে সেও পাশ করে যায়। আর এই গুড নিউজটা সে প্রথমে শ্রাদ্ধাকে বলার জন্য প্রীতমের কাছে ফোন চায়, মানে ওর তো ফোন নেই। কিন্তু প্রীতম এবারও তার লাস্ট অ্যাটেম্পটে ফেল করেছে এবং সে মনোজের খুশিতে খুশি না হয়ে তার বাবা তাকে ফোনে বকে এবং সেই রাগ সে মনোজকে দেখায় এবং মনোজকে সে ফোন দেয় না। যদিও মনোজের সাকসেসের পেছনে ওর অবদান অনেক বেশি, তবে এবার সে জেলাস ফিল করে, কিন্তু মনোজ তাকে কিছু বলে না এবং চলে আসে এবং বাড়িতে ফোন করে সে এই খুশির খবর দেয়। আর তারপর সে ফোন করে শ্রাদ্ধাকে, কিন্তু ফোনটা তোলে শ্রাদ্ধার মা এবং বলে শ্রাদ্ধা বাসায় নেই, আসলে ফোন করতে বলবে বলে
কেটে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি শ্রাদ্ধা ওখানেই ছিল। আসলে কেউ একজন শ্রাদ্ধার বাবাকে ফোন করে বলেছে যে শ্রাদ্ধা দিল্লিতে পড়ালেখা করতে গিয়ে মনোজের সাথে রাত কাটিয়েছে, মানে অবৈধ সম্পর্ক করেছে। এজন্য শ্রাদ্ধার বাসায় ঝামেলা হয়েছে অনেক। আর এদিকে অনেক রাত হয়েছে, শ্রাদ্ধা এখনো ফোন করেনি দেখে মনোজ প্রীতমকে ফোন করে, কিন্তু ওপাশ থেকে পুলিশ ফোন ধরে এবং বলে মদ্যপান করে প্রীতম মাঝ রাস্তায় গ্যাঞ্জাম করছিল এবং এটা দেখে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। আর এজন্য মনোজ চলে যায় থানায় তাকে ছাড়াতে এবং গিয়ে পুলিশের সাথে কথা বললে সে বুঝতে পারে যে প্রীতম মূলত আইনত কোনো দণ্ডনীয় কাজ করেনি, দারোগা জাস্ট টাকা খাওয়ার জন্য তাকে অ্যারেস্ট করেছে। আর এরপর মনোজ ওই পুলিশকে ভারতীয় কিছু আইন মুখস্থ করে শোনায় এবং বলে আমার মেন্স ক্লিয়ার হয়েছে, একবার খালি আইপিএস এর চাকরি পাই, সবার আগে আমি তোর সাসপেনশন লেটারে সাইন করব। তো মনোজের কথাবার্তা শুনে ভয় পেয়ে দারোগা প্রীতমকে ছেড়ে দেয়, কিন্তু বাইরে এসে প্রীতমের ফোন চেক করলে মনোজ বুঝতে পারে প্রীতমই মূলত শ্রাদ্ধার বাবাকে কল করে ওইসব উল্টাপাল্টা বলেছে। এজন্য মনোজ রেগে প্রীতমকে বলে কোনোদিন আর তুই আমার সামনে আসবি না। তো এরপর আমরা দেখি মনোজ ইন্টারভিউতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর তখন শ্রাদ্ধাও এখানে চলে আসে। মানে সে হয়তো তার বাবাকে কোনোভাবে কনভিন্স করতে পেরেছে যে সে যা শুনে সে সব ভুল। তো প্রীতম মিথ্যাকেও এত সুন্দর করে গুছিয়ে বানিয়ে বানিয়ে বলতে পারে দেখে শ্রাদ্ধা তাকে বলে তোমার তো রিপোর্টার হওয়া উচিত। আর তখন প্রীতমও তার কাছে ক্ষমা চায় তার কাজের জন্য এবং ওরাও তাকে মাফ করে দেয়। আর এরপর ইন্টারভিউ যাওয়ার সময় শ্রাদ্ধা মনোজকে একটা লেটার দেয় আর বলে এটা আমি যখন থাকবো না তখন খুলবে একা একা। তো এরপর মনোজের ডাক আসলে সে ইন্টারভিউ রুমে যায়, আর ইন্টারভিউয়ার তাকে প্রথমে প্রশ্ন করে তুমি ইন্টারমিডিয়েটে ফেল কেন করেছিলে? মনোজ বলে কারণ ওই বছর আমাদের ক্লাসে নকল করতে দেওয়া হয়নি। এটা শুনে জাজ বলে তুমি 2 মিনিট বাইরে দাঁড়াও। তো মনোজ নার্ভাস ছিল অনেক, এজন্য সে শ্রাদ্ধার দেওয়া ওই চিঠিটা খুললে এবং সে দেখে শ্রাদ্ধা লিখেছে তুমি আইপিএস অফিসার হও বা না হও আমি তোমাকেই বিয়ে করব। উইল ইউ ম্যারি মি মনোজ, তুমি কি আমাকে বিয়ে করবে? তো এটা দেখে মনোজের কনফিডেন্স তো হাই হয়ে যায় একেবারে, এবং পরবর্তী ডাক আসলে সে খুব ভালো মতো সব প্রশ্নের উত্তর দেয়, কিন্তু মেধা এবং অনেস্টি চেক করার জন্য যেসব ট্রিকি কোশ্চেন করা হয় তাকে মনোজ সেগুলোর খুবই তেরা উত্তর দেয়, যে কারণে ওর ইন্টারভিউ খুবই বাজে হয়। তবে সে সততার সাথে সব প্রশ্নের উত্তর দিয়েছে, যে কারণে সে মনে করে চাকরি হলে হলো না হলে নাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তো যাই হোক ইন্টারভিউ খারাপ হয়েছে দেখে 1.5 মাস পর যখন রেজাল্ট বের হয় তখন মনোজ রেজাল্ট দেখতে আসতে চায় না, শ্রাদ্ধা তাকে জোর করে নিয়ে আসে এবং রেজাল্ট যখন বের হয় তখন মনোজ আর সামনে আগানোর সাহস পায় না। এজন্য শ্রাদ্ধা গিয়ে রেজাল্ট চেক করে এবং দেখে মনোজ পাস করেছে, এবং ওদের খুশি আর কে দেখে, খুশিতে পাগল হয়ে যায় মনোজ, সে মাটিতে বসে কাঁদতে লাগে। আর তখন মনোজের 2 বেস্ট ফ্রেন্ড গৌরী ভাই এবং প্রীতমও চলে আসে এবং মনোজের এই দৃশ্যটা প্রীতম তার প্রথম রিপোর্টিং করে। তো অ্যাকচুয়ালি মনোজ ইন্টারভিউতে তেরা বেঁকা উত্তর দিলেও ওর সততা দেখে ওকে পাস করিয়ে দিয়েছে, কারণ সিভিল সার্ভিসে সৎ মানুষের প্রয়োজন অনেক। আর এখন মনোজ পাস করার পর 2 নাম্বারই করা সেই ইনস্টিটিউটের মেয়েটি আসে টাকা দিয়ে ওদের কোচিং এর প্রমোট করতে, মানে ওর ছবিও দেয়ালে টাঙিয়ে স্ক্যাম করা হবে, কিন্তু মনোজ ওদের তাড়িয়ে দেয়। আর সে এরপর বাসায় ফোন দিয়ে সবাইকে খুশির খবর দেয়। আর নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে এই খবরে কি পরিমাণ খুশি হবে বুঝতেই পারছেন। তো এরপর মনোজ তার ইউনিফর্ম পরে সেই ডিএসপি দুষ্টান্ত স্যারের সাথে দেখা করতে যায় এবং বলে স্যার আমি নকল করা ছেড়ে দিয়েছি, এবং মনোজকে চিনতে পেরে ডিএসপি অনেক গর্বিত হয় এবং সেলিউট করে তাকে বুকে জড়িয়ে ধরে। আর লাস্টে আমাদেরকে দেখানো হয় গ্রামে গিয়ে সবাইকে নিয়ে মনোজ একসাথে ধুমধাম করে শ্রাদ্ধাকে বিয়ে করে এবং সিনেমাটি এখানেই শেষ হয়। তো এখন এই সিনেমাটি সম্পর্কে কিছু ফ্যাক্ট বলি। এটা টোটালি একটা সত্য ঘটনার উপর অবলম্বন করে তৈরি করা সিনেমা, এবং এনারা হচ্ছেন রিয়েল লাইফের মনোজ এবং শ্রদ্ধা। আর কোচিং এ আমরা যে টিচারকে দেখেছি উনি রিয়েল লাইফে একজন প্রফেসর, তবে তিনি 1996-এ 384 মার্ক পেয়ে আইএএস এ জব পেয়েছিলেন। তবে তিনি জব ছেড়ে নিজের ইনস্টিটিউট খোলেন, সেই সাথে তিনি একজন ইউপিএসসি ইন্টারভিউয়ার। তবে যাই হোক উইনারদের নিয়ে সবাই কথা বললেও লুজারদের কেউ পাত্তা দেয় না। তুমি প্রীতম আর গৌরী ভাইকেই দেখো, কয়জন ওদের কথা বলছে? কেউ না। যদিও প্রীতম লাস্টে রিপোর্টার হলো তবে ও কিন্তু লুজার, আর লুজারদের লাভ লাইফের কথা তো ভাই চান্দে বাতাবি লেবু চাষ করার মতো। আমি আরো কিছু বলতাম যদি আজকে আমার চ্যানেলে 40-50 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো, এখন বলে লাভ নাই। তবে আপনাদের এই সিনেমা সম্পর্কে কি মতামত, কি শিখলেন, কি মোটিভেশন পাইলেন কমেন্টে বলবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।